একটা সময় ছিল যখন এই একটা নাম ইলিয়াস কাশ্মীরি বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ছিল রীতিমতো এক মূর্তিমান আতঙ্ক। আজ আমরা দেখব কিভাবে একজন ব্যক্তি ধীরে ধীরে পুরো বিশ্বের কাছে ত্রাসের এক প্রতিশব্দ হয়ে উঠেছিল। মানে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর অনেক বড় বড় গোয়েন্দা সংস্থাই মনে করত যে বিশ্বের জন্য পরবর্তী সবচেয়ে বড় হুমকি হতে চলেছে এই ইলিয়াস কাশ্মীরি। তাকে তো তখন বলা হতো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। কিন্তু আসল প্রশ্নটা হলো, কমিউনিকেশনসের একজন সাধারণ ছাত্র কিভাবে আল কায়দার মতো একটা ভয়ঙ্কর সংগঠনের প্রায় উত্তরাধিকারী হয়ে উঠল? চলুন এই অবিশ্বাস্য কিন্তু ভয়ঙ্কর রূপান্তরের গল্পটাই ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তাহলে চলুন গল্পকাজ শুরু করা যাক একদম গোড়া থেকে। কিভাবে কাশ্মীরি রাষ্ট্রের একজন অ্যাসেট বা সম্পদ থেকে হয়ে উঠল এক ভয়ঙ্কর ঘাতক। তার জীবনের মোড়গুলো কিন্তু বেশ নাটকীয়। দেখুন, ১৯৬৪ সালে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভীমবোরে তার জন্ম। ইসলামাবাদে কমিউনিকেশনস নিয়ে পড়াশোনাও শুরু করেছিল, কিন্তু হঠাৎই সে পড়াশোনা ছেড়ে দিয়ে করাচির এক কট্টরপন্থী মাদ্রাসায় যোগ দেয়, যেটা তখন জঙ্গি তৈরির একটা কেন্দ্র হিসেবে বেশ পরিচিত ছিল। আর ঠিক এখানেই আইএসআই আর পাকিস্তানি সেনা অফিসারদের চোখে পড়ে যায় সে। এরপর তাকে পাকিস্তানের এলিট স্পেশাল সার্ভিস গ্রুপ মানে এসএসজিতে বিশেষ ট্রেনিং দেওয়া হয়। তার প্রথম বড় অ্যাসাইনমেন্ট ছিল আফগানিস্তানে সোভিয়েতদের বিরুদ্ধে মুজাহিদিনদের ট্রেনিং দেওয়া। আর সেখানে মাইন পাতা ট্রেনিং দেওয়ার সময় একটা ভয়াবহ বিস্ফোরণে সে মারাত্মকভাবে জখম হয়, একটা চোখ আর একটা আঙুল হারায়। এই ঘটনাটা তাকে শুধু শারীরিকভাবেই না, মানসিকভাবেও যেন আরও অনেক বেশি হিংস্র করে তোলে। আফগানিস্তান পর্ব শেষ। এবার কাশ্মীরি পাকিস্তানে ফিরে নিজেই একটা কুখ্যাত স্পেশাল ইউনিট তৈরি করল, যার প্রথম এবং প্রধান টার্গেট ছিল ভারত। এই ইউনিটের নাম ছিল ব্রিগেড ৩৩৩। ব্রিগেড ৩১৩ নামটা শুনলেই কেমন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? এটা ছিল কাশ্মীরে তৈরি করা একটা অত্যন্ত গোপনীয় আর ভয়ঙ্কর ইউনিট। মানে এখানে ঢুকা কোনো সহজ ব্যাপার ছিল না। এর সদস্য হতে গেলে কঠিন শারীরিক আর মানসিক পরীক্ষা পাশ করতে হতো। ফলে শুধুমাত্র সবচেয়ে কট্টর জঙ্গিরাই এখানে যোগ দিত। আর খুব তাড়াতাড়ি এই ইউনিটটা তাদের ভয়ঙ্কর কাজের পদ্ধতির জন্য কুখ্যাত হয়ে ওঠে। ২০০০ সালের একটা ঘটনা। এটা শুনলেই ব্রিগেড ৩১৩ নৃশংসতা কতটা ভয়ঙ্কর ছিল তা পরিষ্কার বোঝা যায়। পাকিস্তানি সেনার ভারী মর্টার শেলিংয়ের আড়ালে কাশ্মীরি নেতৃত্বে ২৫ জন জঙ্গি এসএসজির ইউনিফর্ম পরে লাইন অফ কন্ট্রোল পার করে। তারা একটা ভারতীয় পোস্ট আক্রমণ করে এবং ভাউসাহেব মারুতি তেলেকার নামে একজন ভারতীয় সেনার মাথা কেটে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কী ছিল জানেন? কাশ্মীরি সেই কাটা মাথাটা নিয়ে গিয়েছিল জেনারেল পারভেজ মুশারফের কাছে একটা উপহার হিসেবে। এই একটা ঘটনাই আঞ্চলিক নিরাপত্তাকে এক নতুন ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল আর কাশ্মীরি নিষ্ঠুরতার খ্যাতি ছড়িয়ে দিয়েছিল সবখানে। এখান থেকে আমরা কাশ্মীরির একটা প্যাটার্ন বুঝতে পারি। একদিকে দেখুন ২০০০ সালের বর্ডার রেডের মতো পাশবিক সামরিক কৌশল সফল হয়েছিল আর তার স্ট্যাটাসও অনেক বাড়িয়ে দিয়েছিল। কিন্তু অন্যদিকে মাসুদ আজহারকে ছাড়ানোর জন্য পশ্চিমা ট্যুরিস্টদের কিডন্যাপ করার একটা জটিল প্ল্যান পুরোপুরি ফ্লপ হয়। দিল্লি পুলিশের রেডে কাশ্মীরি কোনো মতে পালিয়ে বাঁচলেও এ ঘটনাটা দেখিয়ে দেয় যে পাশবিক শক্তির বাইরে জটিল গোয়েন্দা অভিযানে তার বেশ দুর্বলতা ছিল। এর আগেও কিন্তু সে একবার ধরা পড়েছিল ১৯৯৫ সালে ভারতে। কিন্তু প্রায় ২ বছর একটা হাই সিকিউরিটি জেলে থাকার পর সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর জেল থেকে পালানোর এই ঘটনায় তাকে জঙ্গি মহলে একরকম কিংবদন্তি বা লেজেন্ড বানিয়ে দেয়। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্টটা এখনও বাকি। যে অস্ত্র রাষ্ট্র নিজেই তৈরি করেছিল, সেই অস্ত্রই এবার ঘুরে দাঁড়ালো তার প্রভুদের দিকে। হ্যাঁ, কাশ্মীরি এবার পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করল। তো কি এমন হয়েছিল যে সে পাকিস্তানের বিরুদ্ধে চলে গেল? দেখুন, শুরুটা হয়েছিল ৯/১১-এর পর, যখন মুশাররফ আমেরিকার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন। কাশ্মীরি এটাকে জিহাদের সাথে বিশ্বাসঘাতকতা বলে মনে করে। এরপর সে তার ব্রিগেড ৩১৩কে জৈশি মোহাম্মদের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আইএসআইয়ের নির্দেশ সরাসরি প্রত্যাখ্যান করে। ২০০৩-এ সে প্রেসিডেন্ট মুশাররফকে হত্যার একটা ব্যর্থ চেষ্টাও করে। আর সবশেষে ২০০৭ সালে ইসলামাবাদের লাল মসজিদ অবরোধের ঘটনা তার ক্ষোভকে একেবারে চরমে নিয়ে যায়। এরপরই সে খোলাখুলিভাবে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
পাকিস্তানের সাথে সম্পর্ক শেষ, এবার কাশ্মীরের লক্ষ্য আরও বড়, গ্লোবাল জেহাদ। আর এভাবেই সে আল কায়দার ভেতরে নিজের জায়গা করে নেয় এবং তার অপারেশন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। আর এই কাজেই সে পাশে পেল খোদ ওসামা বিন লাদেনকে। ভাবুন একবার, এর ফলে তার শক্তি আর নেটওয়ার্ক কতটা বেড়ে গিয়েছিল। তার ব্রিগেড 313 রাতারাতি একটা গ্লোবাল টেরর ইউনিটে পরিণত হয়, যেখানে এমনকি পাকিস্তানি আর্মি থেকে পালিয়ে আসা অফিসাররাও যোগ দিয়েছিল। তার সন্ত্রাসের জালটা কিন্তু শুধু পাকিস্তান বা ভারতেই সীমাবদ্ধ ছিল না, এটা ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। পাকিস্তানে সে প্রাক্তন এসএসজি চিফকে খুন করে, আইএসআই আর সেনা হেডকোয়ার্টারে হামলা চালায়। 2008 সালের মুম্বাই হামলায় সে ছিল ডেভিড হেডলির মূল হ্যান্ডলার। আফগানিস্তানে সে ক্যাম্প চ্যাপম্যান হামলার প্ল্যান করে, যেখানে 7 জন টপ সিআইএ অফিসার মারা যান। এমনকি ডেনমার্কের একটা খবরের কাগজের অফিসে হামলার জন্য মিকি মাউস প্রজেক্ট নামে একটা ভয়ঙ্কর পরিকল্পনাও করেছিল সে। তার এই কার্যকলাপগুলো বিশ্বজুড়ে কাউন্টার টেররিজম কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে 2010 সাল নাগাদ আমেরিকা তার মাথার দাম ঘোষণা করে। কত জানেন? $50 লক্ষ। এই অঙ্কটাই বলে দেয় সে কতটা বড় হুমকি হয়ে উঠেছিল। এত কিছুর পর এটা তো বোঝাই যাচ্ছিল যে তার পতন হবেই। প্রশ্নটা ছিল শুধু কবে আর কিভাবে। চলুন সেই শেষ অধ্যায়টা দেখে নেওয়া যাক। 2011 মে মাস, বিন লাদেন শেষ। সিআইএর মোস্ট ওয়ান্টেড বা হিটলিস্টে এবার 1 নম্বরে উঠে এলো ইলিয়াস কাশ্মীরির নাম। আমেরিকা তাকে আর এক মুহূর্ত সময় দিতে রাজি ছিল না। টার্গেট ইলিয়াস কাশ্মীরে। অস্ত্র প্রিডেটর ড্রোন। লোকেশন দক্ষিণ ওয়াজিরিস্তান। অবশেষে তাকে ঘিরে ফেলা হয়েছে। আর ফাইনাল দিনটা ছিল 3 জুন 2011, বিন লাদেনকে মারা ঠিক 1 মাস 1 দিন পর। সিআইএর ড্রোনগুলো আকাশ থেকে তাকে ট্র্যাক করছিল আর মাটিতে খবর দিচ্ছিল আইএসআইয়ের সোর্সরা। একটা পারফেক্ট ফাঁদ। রাত 11:15টায় তার গোপন আস্তানায় পরপর 4টি হেলফায়ার মিসাইল এসে আঘাত করে। কাশ্মীরি আর তার 8 সহযোগী সবাই সঙ্গে সঙ্গে মারা যায়। পরে হুজি এবং আল কায়দা দুজনেই আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবরটা স্বীকার করে। ইলিয়াস কাশ্মীরির গল্পটা শেষ, কিন্তু একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন কোনো রাষ্ট্রই নিজেই এমন একটা অস্ত্র তৈরি করে যাকে সে পরে আর নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সেই অস্ত্রের দ্বারা সৃষ্ট ধ্বংসযজ্ঞের জন্য চূড়ান্ত দায়টা আসলে কার?